প্লাস প্লাসের বেসিক স্ট্রাকচার, ফাংশনের মেন ফাংশনের স্ট্রাকচার, ক্লাস কি, ক্লাস যেটা আমাদের খুব ইম্পর্টেন্ট, সেই ক্লাস কি, যে সি প্লাস প্লাসের মধ্যে ক্লাসটা কি এবং সেই ক্লাসটা কিভাবে কাজ করছে, ক্লাসের ডিক্লারেশন কি, সেটার এক্সাম্পল সহ কিন্তু আমি তোমাদের বুঝিয়ে দিলাম। ঠিক আছে, তাহলে এই অবধি আশা করি তোমরা বুঝে গেছো এবং তোমাদের আশা করি কোনো প্রবলেম হয়নি। এরপরে দেখো, যদি কোনো প্রবলেম হয় অবশ্যই কিন্তু কমেন্ট করো, আমি রয়েছি লাইভে, সঙ্গে সঙ্গে কিন্তু সেই সলিউশন হয়ে যাবে। কমেন্ট না করলে আমি কোনোভাবেই বুঝতে পারবো না তোমাদের কোনো প্রবলেম আছে কিনা। একদম বেসিক থেকে বেসিক কোয়েশ্চেনও তোমরা করতে পারো, কোনো সমস্যা নেই, আমি সবভাবেই সব ধরনের কোয়েশ্চেনই তোমাদের ক্লিয়ার করে দেবো। ঠিক আছে, অনেকে অনেক ধরনের প্রশ্ন করতে ভয় পায় বা বলতে পারে না যে না বলবো, থাক না, সেটা করলে চলবে না, বলতে হবে। প্রশ্ন না করলে শিখতে পারবে না। ঠিক আছে, যেরকম যেটা মনে যা প্রশ্ন আসছে, যে কোনাতেই তোমরা ধরো বুঝতে পারছো না, কোথাও কোনো প্রবলেম হচ্ছে, সেই কোয়েশ্চেন আমাকে অবশ্যই করবে, আমি সঙ্গে সঙ্গে কিন্তু ক্লিয়ার করে দেবো। তো নেক্সট দেখো কি আছে। ও এটা তো একটু আগে যে এটা যে করে দিলাম, এই যে এই পার্টটা করে দিলাম, এই পার্টটাই এখানে আছে, তোমরা এক ঝলকে দেখে নাও। এই স্টুডেন্ট ক্লাসের প্রতিটি অবজেক্টের জন্য মেমোরিতে মোট 48 বাইটস করে জায়গা নিয়েছে। একটু আগে আমি দেখিয়ে দিলাম কিভাবে হয়েছে। এখানে রয়েছে দেখো, লং টাইপ ভ্যারিয়েবলের জন্য রোলে 4 বাইট জায়গা নিয়েছে এবং ক্যারেক্টার টাইপ অ্যারে ভ্যারিয়েবল নেমের জন্য 40 বাইট নিয়েছে। আর কি করেছে, এবং ফ্লোট টাইপ ভ্যারিয়েবল মার্কসের জন্য 4 বাইট নিয়েছে। তাহলে কত হলো টোটাল? 4 প্লাস 40 প্লাস 4 সমান সমান 48 বাইটস। ওকে, এটাই এখানে রয়েছে। অবশ্যই ডিস্ট্রাক্টর নিয়েও আসবো, কিন্তু এই মুহূর্তে যেটুখানি আমি বেসিক স্ট্রাকচারটা নিয়ে তোমাদের আজকের ক্লাসটা ছিল, তো সেই বেসিক স্ট্রাকচারের উপরে তোমাদের কোনো প্রবলেম হয়েছে কিনা অবশ্যই বলবে, সেটা নিয়ে আমি অবশ্যই বলবো। ডিস্ট্রাক্টর নিয়ে অবশ্যই নেক্সট ক্লাস তো আসবেই। ঠিক আছে ম্যাম, রবিবার ক্লাস হয়নি কেন? আচ্ছা আচ্ছা, রবিবার আমার একটু প্রবলেম ছিল, তাই রবিবার ক্লাসটা নিতে পারিনি, কিন্তু অবশ্যই আমি বুধবার থেকে নর্মাল ক্লাস নেব, যেরকম টাইম আছে সেরকম টাইমে। লুপ কোথায় আছে? লুপ হচ্ছে তোমার ক্লাস করানো আছে তোমাদের, প্লেলিস্টে যাও, 12 এর ক্লাসে যাও, সেখানে সি এর ক্লাসে আমি লুপ কিন্তু দেখিয়ে দিয়েছি, তোমরা লুপ দেখে নেবে। লুপ একদম সেম রয়েছে, এই জন্য আমি আর এখানে যেহেতু একদম তোমাদের টাইম কম হাতে, সামনেই এইচএস এক্সাম রয়েছে, আর বছর তো তার কয়েকটা দিন গেলেই তোমাদের জানুয়ারি পড়ে যাবে 2025 শুরু। তাহলে এই মুহূর্তে আমাদের একদম ডিটেলসে বড় সড়ো করে পড়িয়ে সেটা কভার করা খুব মুশকিল। তাহলে এখন কি করতে হবে, শুধু বেসিক যে কনসেপ্টটা সেটা জেনে আমাদের সঙ্গে সঙ্গে কোশ্চেনের মধ্যে চলে যেতে হবে, কোশ্চেনগুলো সলভ করতে হবে। যত বেশি কোশ্চেন সলভ করবো তত আমাদের মনের মধ্যে যে প্রশ্ন রয়েছে সেই প্রশ্নগুলো কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, পুরোপুরি কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। সুতরাং সেই জন্য আমি এই ক্লাসে লুপটা রাখিনি, লুপ করানো আছে, তোমরা দেখে নাও, একদম সেম, আমি বারবারই এক কথা বলছি। ওকে, এই যে তোমাদের প্রশ্নে কিন্তু আমি ঢুকে গেলাম, প্রশ্নতে কিন্তু আমি ঢুকে গেলাম। ফার্স্টে কি বলেছে দেখো, রাইট এ প্রোগ্রাম ইন সি প্লাস প্লাস টু প্রিন্ট দ্য রিভার্স অফ গিভেন নাম্বার। আমি প্রশ্নগুলো তোমাদের কল বাই ভ্যালু এবং অবশ্যই এগুলো নিয়ে তো আমি বলবোই, এগুলো একটু ডেপথে রয়েছে, ওগুলো আমি তোমাদের নেক্সট আরেকটা যখন সি প্লাস প্লাসের ক্লাস আসবে নেক্সট, বা সাজেশন টাইপ কোশ্চেনের অ্যান্সার কোশ্চেন সেশন আসবে, সেখানে অবশ্যই এগুলো ডিক্লেয়ার করে দেবো। কিন্তু আজকে যেটা করাচ্ছি সেটা দেখো, রাইট এ প্রোগ্রাম ইন সি প্লাস প্লাস টু প্রিন্ট দ্য রিভার্স অফ গিভেন নাম্বার। অর্থাৎ আমি এখানে তোমাদের আরেকটা জিনিস বলে দিই, আমি কিন্তু কোশ্চেনগুলো ইংলিশে রেখেছি, তোমাদের কিন্তু পরীক্ষার সময় ইংলিশ বাংলা দুই ধরনের প্রশ্নই আসবে। সুতরাং ইংলিশের প্রশ্ন থেকে কেউ ভয় পেও না, খুব সিম্পল জিনিস, নর্মাল। দেখো কি বলেছে, যে একটা প্রোগ্রাম লিখতে বলেছে সি প্লাস প্লাস, এবং সেটা কি বলেছে, রিভার্স অফ গিভেন নাম্বার, অর্থাৎ একটা নাম্বার আমরা ইনপুট দেবো, ইনপুট দিতে হবে এবং সেই নাম্বারটা রিভার্স করতে হবে। অর্থাৎ যদি এরকম থাকে 1 2 3 4 5, সেটা রিভার্স হয়ে যাবে 5 4 3 2 1, এইভাবে করতে হবে। এটা যদি আমি ইনপুট দিই তাহলে আউটপুট এটা বেরোবে, এবং সেটা গিভেন নাম্বার বলেছে। তার মানে কি, গিভেন নাম্বার অর্থাৎ ইনপুটটা যখন রান করবো ইউজার্সরা ইনপুটটা দেবে। ওকে, ইনপুটটা কিন্তু রান টাইমের সময় আমাদের ইনপুট দিতে হবে, সেই জন্য বলেছে গিভেন নাম্বার। অর্থাৎ এখানে যদি নাম্বার দিয়ে দিত, সাপোজ বলতো 1 2 3 4 5 এর রিভার্স নাম্বার বের করো, সেক্ষেত্রে খুব ইজি হয়ে যেত ব্যাপারটা, কারণ অলরেডি আমাদের ইনপুটটা দেওয়া রয়েছে। কিন্তু না, এখানে বলেছে কি গিভেন নাম্বার, তাহলে নাম্বারটা গিভ করতে হবে আমাদের আউটপুটের সময়। এবং রিভার্স মানে কি, রিভার্স মানে হচ্ছে পুরোপুরি নাম্বারটা উল্টো হয়ে যাবে, মানে রিভার্স হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে আমি প্রোগ্রামটা কিভাবে লিখবো, এই ক্ষেত্রে প্রোগ্রামটা কিভাবে লিখবো, এবং সেটা খুবই ইজি, আমি করে দিচ্ছি, খুবই ইজি। দেখো ফার্স্টে কি লিখতে হবে আমাদের, ফার্স্টে লিখতে হবে হ্যাশ ইনক্লুড আইও স্ট্রিম, হলো, এটুকু হলো। তারপরে আমাদের সঙ্গে সঙ্গে কি লিখতে হবে, যে ইউজিং নেম স্পেস এসটিডি এবং সেমিকোলন, হলো। এই অবধি বোঝাতে পেরেছি, হলো। এবার এইটুকু তো আমাদের বেসিক স্ট্রাকচার, রাইট। এবার এখান থেকে আমার কি হয়ে যাবে, কোয়েশ্চেন কিন্তু মানে বডিটা কিন্তু শুরু হয়ে যাবে। না, এখানে শুরু হবে না, সরি, আমাদের একটা কি মেন ফাংশন দিতে হবে, তাই তো, মেন ফাংশন। তাহলে আমি দিলাম ইন্ট মেন বলে একটা ফাংশন নিলাম, এবং সেখান থেকে আমি আমার প্রোগ্রামটা শুরু করব, রাইট। এটুখানি তো নর্মাল বেসিক স্ট্রাকচার তোমরা জানোই। একজন অর্ণব লিখেছো, হ্যাঁ একদম ঠিক, অর্ণব শিকদার যে লিখেছো সে একদম ঠিক লিখেছো। মেন যে মানে যেই ইনপুট, মানে যেই যে মেন কি বলবো কন্ডিশন যেটা থাকবে সেটাও ঠিক লিখেছো। দেখো সেটা কিভাবে আমি লিখবো সেটা দেখো। তাহলে আমাকে কি করতে হবে, ভ্যারিয়েবল, ফার্স্টে আমাকে ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে হবে। তাহলে আমি ইন্ট টাইপ নিচ্ছি, ইন্টিজার টাইপ, ইন্ট এন একটা নাম্বার নিলাম, অর্থাৎ যেহেতু এখানে বলেছে গিভেন নাম্বার ইনপুট করতে হবে, তাহলে একটা নাম্বার ইনপুট করার জন্য আমি এন একটা টাইপ নিলাম। তারপর আমাকে কি করতে হবে, রিভার্স নাম্বার, আমার একটা আউটপুট আসবে, তাহলে রিভার্স বলে আমি একটা আরেকটা ভ্যারিয়েবল নিলাম, রিভার্স, এবং রিভার্স ইকুয়াল টু 0 হবে।
কারণ প্রথম স্টেজে 0 0 দিয়ে শুরু হবে, ঠিক আছে। এবং তারপরে আরেকটা রিমাইন্ডার হিসেবে রিম আমি নিয়ে নিলাম। এই ক্ষেত্রে একটা রিমাইন্ডার বলে একটা জিনিস কাজ করবে, যে ক্ষেত্রে আমার ভাগ করে রিমাইন্ডারটা বারবার করতে হবে। সেটা কিভাবে কাজ করে আমি তোমাদের দেখিয়ে দেবো, ঠিক আছে, দেখিয়ে দেবো। সেই জন্য আমি কি নিলাম, একটা রিমাইন্ডারটাকে আমি রিম বলে লিখলাম। হ্যাঁ, আরেকজন লিখেছো রিমাইন্ডার ইকুয়ালস, একদম ঠিক লিখেছো, একদম ঠিক লিখেছো। ওকে, তাহলে এটা হলো আমার ভ্যারিয়েবল ডিক্লারেশন এখানে হয়ে গেল। এরপরে কি করতে হবে, এরপর আমি তোমার একটা কিছু প্রিন্ট করাতে হবে, সি আউট। যখন আমি ফার্স্ট আউটপুটটা বের করবো তখন আমার যে ইনপুট নাম্বারটা থাকবে সেটা লেখার জন্য থাকবে এন্টার ইওর নাম্বার, রাইট। তাহলে সেটা আমি করলাম, এন্টার এন ইন্টিজার নাম্বার, ইন্টিজার নাম লিখে দিলাম, ঠিক আছে, কোলন দিয়ে আমি এটা শেষ করলাম। এবং শেষ করে আমার যেহেতু প্রোগ্রামটা এখানে শেষ হয়নি তাই আমি এন্ডেলটা কিন্তু এখন ব্যবহার করবো না, এন্ড কিন্তু আমি এখানে করবো না, এখানে জাস্ট নর্মাল এরকম লিখে আমি সেমিকোলন দিয়ে দিলাম। তাহলে এখানে আমার এটা প্রিন্ট হয়ে যাবে। এবার এটা প্রিন্ট হয়ে যাওয়ার পর কি করতে হবে, আমাকে নাম্বারটা তো এই যে আমি যে ইনপুট এটা হবে এবং আউটপুট যে এটা হবে, তার ইনপুটটা তো আমাকে দিতে হবে রে বাবা, তাই তো। তাহলে আমাকে কি করতে হবে, ইনপুট নিতে হবে। আর আমি ফার্স্টেই কি বলেছিলাম, সি প্লাস প্লাস ল্যাঙ্গুয়েজে যখন আমি ইনপুট নেব তখন আমি কি ইউজ করবো, সি ইন। তাহলে আমি এখানে লিখবো সি ইন, এবং সেটাতে কি হয়ে যাবে, এরকম হয়ে যাবে সাইনটা। এবং সেই ক্ষেত্রে কি হয়ে যাবে, সেই ক্ষেত্রে আমি নিয়ে নেবো এন। এবং এই ক্ষেত্রে আমাকে ইনভাইটেড কমা ইউজ করতে হবে না, কারণ এই ক্ষেত্রে আমি এটা প্রিন্ট করাতে চাই না, এন এর ভ্যালুটা দিতে চাই। অর্থাৎ এন যে ভ্যারিয়েবলটা আমি এখানে ডিক্লেয়ার করেছিলাম সেই এন এর ভ্যালুটা আমি প্রিন্ট করাতে চাই। তাহলে অর্থাৎ ফার্স্ট যখন আমি এইটুখানি প্রোগ্রাম রান করাবো তখন কি আসবে, ফার্স্টে আসবে এন্টার অ্যান ইন্টিজার নাম্বার, তারপরে তুমি তোমার নাম্বারটা মানে যে কোনো নাম্বার 1 2 3 4 বা 4 5 6 7 যা ইচ্ছা তুমি সেখানে লিখতে পারো বা ইনপুট হিসেবে নিতে পারো, সেই জন্য আমি এন দিয়ে দিলাম। ওকে, এটুখানি ক্লিয়ার, এটুখানি ক্লিয়ার রয়েছে, একদম রিকারশনও ইউজ করা যায়। তো দেখো, তাহলে এটুখানি বোঝাতে পারলাম। এবার কি হবে, এইবার আমাদের কি করতে হবে, কন্ডিশনটা দিতে হবে। এবার আমাকে কন্ডিশন দিতে হবে। এইবার আমাকে ওয়াইল ইউজ, আমি এবার এখানে ইউজ করবো ওয়াইল, ওয়াইল। এবং আমার কন্ডিশনতে থাকবে এন নট ইকুয়ালস টু 0। এটা হবে হচ্ছে আমার কন্ডিশন, এটা হচ্ছে আমার কন্ডিশনটা। তাহলে কন্ডিশনটা কি দিলাম এন নট ইকুয়াল টু 0, ঠিক আছে। তাহলে এ নট ইকুয়াল টু 0 এটা একটা কন্ডিশন চলবে। এবং এর মধ্যে কি চলবে, ফার্স্টে আমার রিমাইন্ডার থাকবে, অর্থাৎ 10 দিয়ে আমাকে ভাগ করতে হবে, 10 দিয়ে ভাগ করে যেতে হবে। এবং যে 10 দিয়ে ভাগ, অর্থাৎ যে সংখ্যাটা আমি দেবো, যে এই সংখ্যাটা আমি দিলাম এটাকে আমাকে 10 দিয়ে ভাগ করতে হবে। এবং যে 10 দিয়ে ভাগ করার পর যে রিমাইন্ডারটা থাকবে, অর্থাৎ যেটা আমি নিয়েছিলাম এখানে রেম বলে, এটা হচ্ছে রিমাইন্ডার, সেই রিমাইন্ডারটা আমরা নেব, সেই জন্য এখানে আমি রেম নিয়েছি। ওকে, এবং তারপরে এবার রেমটা তো আমি নিয়ে নিলাম, এবার আমার রিভার্স নাম্বারটা প্রিন্ট হবে কি করে, তাহলে এই যে রিভার্সটা আমি প্রিন্ট করাবো কি করে, এখানে আমি দেখাচ্ছি। রিভার্স ইকুয়াল টু কি হবে, তাহলে রিভার্স ইকুয়াল টু হবে হচ্ছে রিভার্স ইনটু 10 প্লাস রেম সেমিকোলন। এখানেও কিন্তু আমি সেমিকোলন দিইনি, তোমরা কিন্তু কেউ বলোনি যে সেমিকোলন দিইনি, কেউ কিন্তু কমেন্ট করে বলোনি যে সেমিকোলন দেওয়া হয়নি। তাহলে এই ক্ষেত্রে আমরা কিভাবে দেখছি, কিভাবে প্রিন্ট হচ্ছে, রিভার্সটা কি, এই রিভার্সটাই তো আমরা প্রিন্ট করব, যে এখানে যে আউটপুটটা সেটা তো রিভার্স হিসেবে আসবে। তাহলে এখানে আমার এক্সপ্রেশনটা কি থাকবে, তাই তো এক্সপ্রেশনটা কি রয়েছে দেখো, যে রিভার্সটা থাকবে, অর্থাৎ ফার্স্ট আমার রিভার্স কি ছিল 0, আমি ফার্স্ট ইনিশিয়াল স্টেট রিভার্সটা আমি কি ধরে নিচ্ছি 0, তখন 0 মানে কোনো রিভার্স হয়নি, 0 থাকবে। তো ফার্স্ট ইনিশিয়াল স্টেট থেকে 0 রিভার্সের সাথে 10 গুণ করতে হবে, প্লাস এই 10 আমার যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যাকে আমি 10 দিয়ে ভাগ করছি। এখানে ভাগের পরে যে রিমাইন্ডার অর্থাৎ যে ভাগশেষটা থাকবে সেই ভাগশেষটা যোগ হয়ে যাবে, সেই ভাগশেষটা যোগ হয়ে যাবে। এবং তোমরা সঙ্গে থাকো, এক্ষুনি আমি দেখাবো যে কিভাবে আউটপুটটা আমার আসছে কিভাবে। ওকে, ওকে, তো দেখো রিভার্স ইকুয়াল টু রিভার্স ইনটু 10 প্লাস রেম, এটাই হচ্ছে আমাদের মেইন যে এক্সপ্রেশন বা মেইন যে ইয়েটা, যেটার জন্য আমার ইয়েটা চলবে, অর্থাৎ পুরো প্রোগ্রামটা কাজ করবে, রিভার্সটা পাবো আমি একটা গিভেন নাম্বারে রিভার্স পাবো, সেটা কিন্তু এটা দিই। এবার কি হয়ে যাবে, এবার এখানে আমার কি হয়ে যাবে, প্রোগ্রামটা কিন্তু আমার এখানটা মোটামুটি কমপ্লিট। এবার কি করব আমি, ইকুয়ালস টু 10 হয়ে যাবে, এখানে আমার এটা শেষ, এখানে আমার ওয়াইল লুপটা শেষ হয়ে গেল। এইবার এখানে আমার আরো কিছু লিখতে হবে, জায়গা নেই, কোথায় লিখি সেটাই ভাবছি, এখানে লিখি। এবার কি লিখতে হবে, এবার প্রোগ্রামটা কি হবে, জাস্ট এখানে আমার কি হয়ে গেল, এখানে আমার শুধু ওয়াইল লুপ শেষ হলো, কিন্তু মেন লুপটা কি শেষ হলো, মেন লুপটা নিয়ে কিন্তু আমি কাজ করব এখন পরের পেজে, ঠিক আছে। নেক্সট পেজে আমি কাজ করছি, দেখো কি কাজ করছি। নেক্সট পেজে কি হবে, আমাকে আউটপুটটা প্রিন্ট করাতে হবে, তাই তো। এখানে দেখো, এখানে আমার এক্সপ্রেশনটা কাজ হয়ে গেল। এখানে ফার্স্ট আমি ইনপুটের জন্য একটা প্রিন্ট করলাম, কিন্তু আউটপুটটা প্রিন্ট করানোর জন্য এখনো কি আমি কিছু লিখিনি। তাহলে আউটপুটটা কিভাবে প্রিন্ট করবো, দেখো এখানে দেখো। তাহলে এখানে আমার ওয়াইল লুপ শেষ হয়ে গেল, তাহলে আর কোনো ব্র্যাকেট হবে না, ডিরেক্ট কি হবে যে সি আউট দিয়ে আমি আউটপুট প্রিন্ট করাবো। এবং এখানে কি লিখবো, আমি কি চাই, রিভার্স নাম্বার চাই, তাহলে লিখবো রিভার্স নাম্বার সেমিকোলন ইনভাইটেড কমা শেষ। এইবার এখানে আমার যে রিভার্স নাম্বারটা প্রিন্ট হবে সেটা কি প্রিন্ট হবে, আগেরটাতে দেখো আমার এখানে কোনটা, আমার এই মেইন রিভার্সটাই আমার প্রিন্ট হবে, তাই তো। তাহলে ওখানে আমি যেটা মানে যেই ভ্যালুটা আমার থাকবে সেটা কি রিভার্সে থাকবে, তাহলে ওখানে আমি কি লিখবো, যে রিভার্স, তাই তো। এখানে থাকবে রিভার্স, রিভার্স হলো।
রিভার্স এবার কি করতে হবে আমাকে, এবার কি আমার পুরো প্রোগ্রামটা শেষ? আমি ইনপুটের জন্য একটা নিলাম, তারপরে আমি আমার কন্ডিশনটা দিলাম, সেখানে আমার একটা এক্সপ্রেশন দিলাম, তারপরে কি যে আউটপুটের জন্য আমি আউটপুটের জন্য লাইনটা লিখে দিলাম। এবার কি আমার প্রোগ্রামটা শেষ? তাহলে প্রোগ্রাম শেষ করার সময় সবসময় সি বা সি প্লাস প্লাসে কি লিখতে হবে? এন্ড এল এবং সেমিকোলন। গট ইট? হলো? এটুখানি বুঝতে পেরেছো? এইবার আমরা আগে প্রোগ্রামটাই দেখি যে কি টাইপ নিয়েছিলাম আমরা, ইন্টিজার টাইপ নিয়েছিলাম, তাহলে আমাদের রিটার্ন একটা কিছু করতে হবে, তাহলে রিটার্ন 0। তাহলে এখানে আমি লিখবো রিটার্ন 0 বলে আমার প্রোগ্রামটা শেষ করে দেবো। ব্যাস, আমার প্রোগ্রাম শেষ এখানে। তাহলে দেখে নাও আরেকবার ভালো করে কি হচ্ছে ব্যাপারটা। ফার্স্টে ইন্ট মেন দিয়ে শুরু হলো, তারপরে এখানে আমি ইনপুটটা নিলাম, এখানে কি করলাম আমি আমার ইনপুটের যেটা লিখতে হবে সেটা, আর এখানে আমি ইনপুটটা নিলাম, তারপর আমার কন্ডিশন হলো, তারপরে এখানে পুরোপুরি কি কাজটা হচ্ছে সেটা আমার হলো। আর তারপরে কি হয়ে গেল আমাদের আউটপুটের জন্য, এটা আমাদের আউটপুটের জন্য আমি প্রিন্ট করে দিলাম। এবার আমি যদি একটা রিভার্স নাম্বার নিই তাহলে সেটা কিভাবে কাজ করবে আমরা কিভাবে বুঝবো? ওকে দেখো, ধরো আমি যে নাম্বারটা নিয়েছিলাম ফার্স্টে, ধরো আমি একটা নাম্বার নিলাম, এখানে ধরো আউটপুটটা যদি আসে, এখানে যদি আউটপুট আসে, ধরো আউটপুট দিলাম 2 3 4 5, তাহলে এই নাম্বারটা কিভাবে আমার এই এক্সপ্রেশনগুলো দিয়ে কাজ করবে সেটা আমি তোমাদের এখন দেখাচ্ছি। তাহলে ফার্স্টে আমাদের কি ছিল? একটা এন ছিল, এন, তারপরে আমার ওয়াইল লুপে কি ছিল? এন নট ইকুয়ালস টু 0, এটা আমাদের ওয়াইল লুপটা ছিল, লুপিং এর কন্ডিশনটা ছিল। এবং তারপরে কি কাজ করছিল? তারপরে আমার একটা রেম বলে একটা আমি ভেরিয়েবল নিয়েছিলাম, সেই রেম, অর্থাৎ আমার এই যে আমি যে তোমার যে কন্ডিশনটা রেখেছিলাম সেই কন্ডিশনের মধ্যে কি ছিল? আমি 10 দিয়ে ভাগ করছিলাম আমার গিভেন নাম্বারটাকে, তাহলে সেই গিভেন নাম্বারকে 10 দিয়ে ভাগ করার পর কি হবে? আমাদের একটা ভাগশেষ থাকবে, এবং সেই জন্য এই রেমটা আমরা নিয়েছিলাম রেম, এবং তারপরে নেব হচ্ছে রিভার্স নাম্বার, এবং তারপরে আমরা পেয়ে যাব রিভার্স নাম্বারটা, রিভার্স নাম। এবার এর আন্ডারে এগুলো কিভাবে কাজ করবে চলো আমরা দেখে নিই। আমাদের গিভেন নাম্বার কি আছে? 2 3 4 5, তাহলে n ইকুয়ালস টু এই মুহূর্তে কত আছে? 2 3 4 5, ঠিক আছে। এবার এটা কি বলেছে? এই কন্ডিশনটা এখানে যখন আমরা while loop ইউজ করেছিলাম এটা একটা কন্ডিশন ছিল, যদি এই কন্ডিশনটা ট্রু হয় তবে কি আমার পরের জিনিসগুলো এক্সিকিউট করবে, অর্থাৎ যতক্ষণ না 0, এখানে বলছে নট ইকুয়াল টু 0, তার মানে n এর মান 0 হওয়া যাবে না, রাইট? তাহলে এটা কি এখানে স্যাটিসফাইড করছে? অবশ্যই স্যাটিসফাইড করছে, কারণ এখানে n ইকুয়ালস টু 2 3 4 5 অবশ্যই 0 নয়, তাহলে এটা কি ট্রু হচ্ছে? তাহলে এখানে ট্রু, TRUE, তাহলে কন্ডিশন ট্রু হচ্ছে। তাহলে ট্রু হওয়ার সাথে সাথে আমার কি হয়ে যাবে? ট্রু হওয়ার সাথে সাথে কিন্তু এটা n দেখো ভাগ 10, অর্থাৎ যে নাম্বারটা রয়েছে সেটাকে 10 দিয়ে ভাগ করতে হবে, এবং 10 দিয়ে ভাগ করার পর যে রিমাইন্ডারটা থাকবে সেই রিমাইন্ডারটা আমাকে পেতে হবে। ওকে, ও হ্যাঁ, এখানে একটা সেমিকোলন বসেনি, থ্যাংক ইউ যে বলে দিলে অর্ণব, একদম ঠিক ধরেছো। এরকম ভাবে বলবে তাহলে আমি বুঝবো যে তোমরা আদৌ বুঝছো কি বুঝছো না। ওকে, তাহলে এখানে দেখো ট্রু হলো, এবার এটাকে আমার কি করতে হবে? 10 দিয়ে ভাগ করতে হবে। 10 দিয়ে ভাগ করার পর আমার যে রিমাইন্ডারটা থাকবে, রিমাইন্ডার কত থাকবে? রিমাইন্ডার থাকবে 5। তোমরা যদি এটাকে 10 দিয়ে ভাগ করো, আমি যদি সিম্পল এখানে 10 দিয়ে ভাগ তোমাদের দেখাই, তাহলে কত হচ্ছে? 2 3 4 5, 10 দিয়ে ভাগ করতে হবে। ফার্স্টে 20, তারপরে 3 4 নামছে, 3 হচ্ছে 30, তারপরে 45 নামছে, 4 হচ্ছে 40, লাস্টে কত হচ্ছে? 5। তারপরে আর কোনো সংখ্যা আছে? সংখ্যা নেই। তাহলে এখানে আমি রিমাইন্ডারটা কত পাচ্ছি? 5 পাচ্ছি না? তাহলে সেটাই রিমাইন্ডার, এখানে আমি 5 লিখে দিলাম। সিম্পল ভাগ করে যে রিমাইন্ডারটা থাকবে সেই রিমাইন্ডার। এইবার আমার রিভার্স নাম্বারের ক্ষেত্রে আমরা কি করেছিলাম? যে ফার্স্ট ইনিশিয়াল স্টেজ আমার রিভার্স কি 0, তাহলে রিভার্স ইনটু 10 প্লাস রিমাইন্ডার। তাহলে এটা কি? এটা হচ্ছে আমার ইনিশিয়াল স্টেজে আমার কি কোনো নাম্বার রিভার্স করা হয়েছে? এখনো কিন্তু কোনো নাম্বার রিভার্স করা হয়নি, কারণ এটাই হচ্ছে আমার একদম ফার্স্ট স্টেজ, ইনিশিয়াল স্টেজ, রাইট? তাহলে ফার্স্ট স্টেজে কিন্তু আমার কোনো নাম্বার কিন্তু রিভার্স করা হয়নি। তাহলে এখন এই মুহূর্তে আমার কি রয়েছে? রিভার্স নাম্বার 0, এবং 0 এর সাথে কি করতে হবে? গুণ 10, এবং তার সাথে কি করতে হবে? প্লাস রিমাইন্ডার। তাহলে প্লাস রিমাইন্ডার কি রয়েছে? 5 রয়েছে, তাহলে 5 রিমাইন্ডার। তাহলে এটা করলে আমার সমান সমান আমার কি অ্যান্সার আসবে? এটা করলে আমার অ্যান্সার আসবে শুধু 5, কারণ 10 এর সাথে 0 গুণ করছি, তাহলে 0 এর সাথে কোনো কিছু গুণ করলে 0 হয়ে যাবে, তাহলে পড়ে থাকবে 5। হলো? তাহলে এই মুহূর্তে আমার কি রয়েছে? 5 রইলো। এইবার আমি যে সেই ভাগটা করলাম, সেই ভাগে এখন আমার কত কি রয়েছে? 5 হয়ে গেল। তাহলে এখন আমার কি রয়েছে? 2 3 4 রয়েছে, 2 3 4 রয়েছে। তাহলে এবার আমার n ইকুয়ালস টু কি হবে? 2 3 4, কারণ 5 অলরেডি হয়ে গেল রিভার্স নাম্বার। এবার আমার এটা কি আবার কি আমার কন্ডিশনটা কি ট্রু হচ্ছে বা কন্ডিশন চেক হবে? অবশ্যই ট্রু হবে। n নট ইকুয়াল টু 0, অবশ্যই এটা অবশ্যই 0 নয়। তাহলে এখানেও এটা কি লিখবো? যে ট্রু। এবং এটাকে আবারও আমি সেই কন্ডিশনের ভিতরে গিয়ে আমাকে আবারও 10 দিয়ে ভাগ করতে হবে, এবং আবারও 10 দিয়ে ভাগ করলে আমি মানে লাস্ট যে রিমাইন্ডার পাবো সেটা হচ্ছে 4। কিভাবে পাবো আবার দেখি করে একটু। 2 3 4 রয়েছে, 10 দিয়ে ভাগ করতে হবে, 2 দিলে 20 হচ্ছে, 3 নামছে, 4 নামছে, 3 দিলে 30 হচ্ছে। তাহলে কত রিমাইন্ডার পাচ্ছি আমি? 4 রিমাইন্ডার পেয়ে যাচ্ছি। বুঝতে পারছো তো সবাই? কমেন্ট করো, বেশি বেশি করে কমেন্ট করো। তাহলে কত রিমাইন্ডার থাকছে? 4 রিমাইন্ডার থাকছে। ওকে, তাহলে সেই 4 রিমাইন্ডারটাই আমি এখানে লিখে দিলাম। ওকে, এইবার আমাকে আবার রিভার্স নাম্বার যেতে হবে। এখন এই মুহূর্তে আমার রিভার্স নাম্বার কি রয়েছে? 5 রয়েছে। তাহলে এই 5টা হচ্ছে আমার রিভার্স নাম্বার। তাহলে 5 তার সাথে কত গুণ করতে হবে? আমাদের কন্ডিশন ওয়াইজ বা এক্সপ্রেশন ওয়াইজ 10 গুণ করতে হবে, প্লাস রেম অর্থাৎ রিমাইন্ডারটা 4। তাহলে আমার কত হবে এবার? তাহলে 5 10 কে কত? 50, তার সাথে যদি 4 যোগ করি 54, তাহলে 50 আর যোগ 4, তাহলে 54 আমাদের অ্যান্সার কিন্তু হয়ে গেল। তাহলে এখন আমাদের রিভার্স কত হয়ে গেল? দুটো সংখ্যা কিন্তু আমার রিভার্স হয়ে গেল। তাহলে এখানে 5 4 হয়ে গেল। এখন কটা সংখ্যা আছে? এখন দুটো সংখ্যা আছে, 2 3। তাহলে এখন আমার যেটা রয়েছে সেটা হচ্ছে 2 3 23। এবার আমি আবার কন্ডিশন চেক করবো, সেটা আবারও ট্রু হবে, রাইট?
এবং এটাকে আমি আবার রিমাইন্ডার করবো। তাহলে রিমাইন্ডার 10 দিয়ে যদি ভাগ করি 10 দুগুণে 20, রিমাইন্ডার কত থাকবে? 3 থাকবে। রিমাইন্ডার থাকবে 3। রিমাইন্ডার কত থাকবে? 3 থাকছে, রাইট? তাহলে এবার আমি আবারও যাচ্ছি, আমার এখানে কত ছিল? 54। তাহলে রিভার্স নাম্বার এই মুহূর্তে আমার কত? 54 ইন্টু 10 প্লাস রিমাইন্ডার কত রয়েছে? 3 রয়েছে। তাহলে এটা করো, 54কে যদি 10 দিয়ে আমি গুণ করি তাহলে 540 বেরোবে, তার সাথে 3 যোগ করলে 543 হবে, তাই তো? তাহলে 543, 5 4 3 হয়ে যাবে আমাদের অ্যান্সার, তাই তো? রাইট? এটুখানি বুঝতে পেরেছো? তাহলে রিভার্স নাম্বার কতগুলো গেল? 3টে সংখ্যা কিন্তু হয়ে গেল। অর্ণব বলছে কম্পিউটার ক্লাসে আগুন লাগছে, একদম। তাহলে দেখো 543 কিন্তু আমার এখানে হয়ে গেল। তাহলে এবার আমার কি নাম্বার বাকি রয়েছে? এবার আমার বাকি রয়েছে শুধু 2 বাকি রয়েছে, 2। এবং এটাও n নট ইকুয়ালস টু 0, অর্থাৎ এখনো কিন্তু 0 আসেনি। n কি 0 এসেছে? n এর মান এখনো 0 আসেনি, তাহলে এটা এখনো ট্রু হবে। টি আর ইউ ই ট্রু হলো। এবং এটাকে যখন আমি 10 দিয়ে ভাগ করব, কিছু কি বেরোবে? 10 দিয়ে ভাগ করলে এই ক্ষেত্রে যেহেতু 10 কি একটা জোড়া সংখ্যা আর এটা কি একটা সংখ্যা, একই সংখ্যা, তাহলে সেই ক্ষেত্রে রিমাইন্ডারটাও 2ই হয়ে যাবে। ওকে, কারণ 10 এর সাথে ভাগ এটা কিভাবে করব? সেক্ষেত্রে রিমাইন্ডারটা এটাই থেকে যাবে 2। এবং এই ক্ষেত্রে আবার আমি এখানে রিভার্স নাম্বার কত রয়েছে? 543। তাহলে এই ক্ষেত্রে 543 ইনটু 10 প্লাস রিমাইন্ডার কত? 2। তাহলে 2। তাহলে এবার কত হবে দেখো, 543কে 10 দিয়ে গুণ করলে হবে 5430, তার সাথে যোগ 2 করলে 5432 হবে। তাহলে 5432, 5432, ব্যাস হয়ে গেল। এবার তো দেখো আমাদের তো এই যে সবগুলোই তো হয়ে গেল। তাহলে এখন কি আমার n ইকুয়ালস টু এখন 0, কারণ প্রথমে 4টে সংখ্যা হলো, তারপরে 3টে, তারপরে 2টো, তারপরে 1টা, তারপরে কিন্তু আর নেই 0। তাহলে এই ক্ষেত্রে কিন্তু এবার এটা কিন্তু ফলস হয়ে যাচ্ছে, কারণ এবার n নট ইকুয়ালস টু 0 নেই, কারণ এবার n এর মান কিন্তু 0 হয়ে গেল। এবার n এর মান কিন্তু 0 হয়ে গেল, এই যে 0। তাহলে এই ক্ষেত্রে আমরা কি লিখবো? এই ক্ষেত্রে আমরা লিখবো হচ্ছে 0, আর এটা হয়ে যাবে ফলস। ফলস হয়ে গেল, আমার কন্ডিশন হলো না, কন্ডিশন স্যাটিসফাইড করলো না। তাহলে ফলস হয়ে গেলে রিমাইন্ডারও 0, এবং এইটাও আমার এখানে কি আসবে? এখানে হবে এক্সিট দ্য লুপ। এক্সিট দ্য লুপ, ব্যাস শেষ। তাহলে আমার এই যে প্রিন্ট হয়ে গেল, এখানে এটা প্রিন্ট হয়ে যাবে, এটা প্রিন্ট হয়ে গেল। তাহলে বুঝতে পারছো যে রিভার্সটা কিভাবে হলো? রিভার্সটা কিভাবে হলো? ও একদম রিভার্স মানেই উল্টো হবে, ঠিক আছে? রিভার্স মানেই উল্টো হয়ে যাবে। ওকে, তাহলে এই ঠিক এইভাবে আমাদের আগের প্রোগ্রামটা ঠিক এইভাবে কাজ করেছে। এই যে এই প্রোগ্রামটা যেটা তোমরা দেখতে পাচ্ছ ঠিক এইটা। এবার এখানেও দেখো 1 2 3 4 5, সেটা 5 4 3 2 1 হয়েছে, এবং আমি যে এক্সাম্পলটা দিচ্ছি সেটা 2 3 4 5, সেটাও দেখো 2 3 4 5টা কিন্তু শেষে 5 4 3 2 হয়ে গেছে। এটার সাথে এটা দেখো রিভার্স হয়েছে কিনা তোমরাই নিজেরাই চেক করে নাও। তাহলে এই অবধি বুঝতে পেরেছো কিনা সবাই কমেন্ট করে বলো। ওকে, তাহলে আশা করি এই অবধি তোমাদের কোনো প্রবলেম নেই। নেক্সট কি আছে দেখো। তাহলে এইটাতে কোনো প্রবলেম নেই। যদি কোনো প্রবলেম থাকে এখনো সময় আছে, অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে। কি বলছো? কন্ডিশনগুলো তো ফলস হচ্ছিল, লাস্টে এসে ট্রু হলো। না না না, কন্ডিশন ট্রু হলো, ভুল করছো। এখানে দেখো, এখানে এ নট ইকুয়াল, আমি একটা নট সাইন ইউজ করেছি, দেখতে পাচ্ছো? কন্ডিশন ট্রু হলে তবেই তো তোমার পরের স্টেটমেন্টগুলো প্রিন্ট করবে। ফলস হলে কিভাবে প্রিন্ট করবে? ফলস হলে তো বেরিয়ে চলে যাবে, তাই না? এটা তো হোয়াইল লুপ। ওকে, তাই প্রত্যেকটা কন্ডিশন ট্রু হচ্ছিল। এটাও 0 না, এটাও 0 না, এটাও 0 না, এটাও 0 না, তাই এগুলো ট্রু হচ্ছিল, কারণ এখানে নট ইকুয়াল টু রয়েছে। নট ইকুয়াল টু, শুধু ইকুয়াল টু নেই, কিন্তু নট ইকুয়াল টু আছে, বুঝতে হবে। এবং তারপর একদম শেষে গিয়ে যখন আমি 0 পেলাম তখন এটা ফলস হলো, অর্থাৎ এটা ফলস হয়ে গেল, আমার কন্ডিশন আর স্যাটিসফাইড করছে না, সঙ্গে সঙ্গে লুপ থেকে বেরিয়ে গেলাম, আমি আর কোনো অ্যান্সার পাবো না, আর ফাইনাল অ্যান্সার আমি পেয়ে গেলাম। ওকে ওকে, দেখো নেক্সট কি রয়েছে। দেখো নেক্সট রয়েছে আরেকটা ইন্টারেস্টিং কোশ্চেন, যেটা হচ্ছে আমাদের লুপিং এর থেকে কোশ্চেন রয়েছে। দেখো, রাইট দ্য সিনট্যাক্স অফ ডু হোয়াইল লুপ। ডু হোয়াইল লুপের সিনট্যাক্সটা দিতে বলেছে। ডু হোয়াইল লুপ খুব ইজি, খুব ইজি। দেখো, ডু হোয়াইল লুপ কি? আমরা হোয়াইল লুপ পড়েছি, হোয়াইল লুপ একটু আগে আমরা হোয়াইল লুপ নিয়ে কাজ করলাম। দেখো, হোয়াইল লুপ এবং ডু হোয়াইল লুপ এই দুটোর মধ্যে একটা ডিফারেন্স হলো, হোয়াইল লুপে কি থাকে, ফার্স্টে কোনো লুপ, যে কোনো লুপে আমাদের ফার্স্টে কন্ডিশন থাকে, তারপর সেই কন্ডিশনটা স্যাটিসফাইড হলে আমার প্রিন্ট হবে, বা আমার নিচে যে বডি আছে, স্টেটমেন্ট আছে, সেগুলো এক্সিকিউট হবে, কাজ করবে, রাইট? কিন্তু ডু হোয়াইল লুপে ফার্স্টে আমার স্টেটমেন্ট থাকবে, বা ফার্স্টে আমার যে লেখাটা চাই বা যে জিনিসটা চাই সেই ফার্স্টে স্টেটমেন্টটা থাকবে এবং কন্ডিশনটা পরে থাকবে। আর ডু হোয়াইল লুপ আমরা তখনই ইউজ করব, ডু হোয়াইল লুপ ইউজ করলে যে স্টেটমেন্টটা থাকবে সেটা একবার হলেও এক্সিকিউট হবে, অর্থাৎ প্রথমে এসে আমার একবার হলেও সেই স্টেটমেন্টটা তোমার এক্সিকিউট হবে, ঠিক আছে? বুঝতে পেরেছো? তাহলে ডু হোয়াইল লুপে কি হচ্ছে, প্রথমে ডু মানে করো, তারপরে তুমি চেক করো যে তোমার কন্ডিশনটা কি আছে। যদি তোমার ফলস হয় তাহলে সেটা লুপ থেকে একবার প্রিন্ট করে বেরিয়ে যাবে, আর যদি ট্রু হয় তাহলে সেটা ওই লুপে গিয়ে বারবার প্রিন্ট করবে যতক্ষণ না সেটা ফলস অবধি আসবে, ঠিক আছে? তার মানে সবসময় ভাবে ডু হোয়াইল লুপে সবসময় আমাদের যে জিনিসটা প্রিন্ট হবে বা আমাদের যেটা এক্সিকিউট হবে ইনপুট হিসেবে, আউটপুট কিন্তু সবসময় একটা বেশি আসে ডু হোয়াইল লুপে। ডু হোয়াইল লুপে আউটপুট কিন্তু সবসময় একবার বেশি আসে। ওকে, হ্যাঁ একদম একদম। তাহলে দেখো, ডু হোয়াইল লুপ আমরা কখন ব্যবহার করব আমি এটা বলে দিচ্ছি তোমাদের মুখে। ডু হোয়াইল লুপ আমরা তখনই ব্যবহার করব যখন আমরা চাই যে স্টেটমেন্টটা একবার হলেও প্রিন্ট হোক। সেই ক্ষেত্রে ফার্স্টে ডু থাকে, ডু এর মধ্যে স্টেটমেন্ট লেখা থাকে, হোয়াইল এর মধ্যে কন্ডিশন লেখা থাকে। তাহলে এই ক্ষেত্রে আমি যদি তার ফ্লো চার্টটা এঁকে তোমাদের ফার্স্টে দেখাই, যে এখানে আমি ধরো ফ্লো চার্টটা আঁকছি।
ফ্লো চার্টটা যদি এঁকে দেখে ফার্স্টে কি হবে, স্টার্ট হবে, স্টার্ট হলো আমার প্রোগ্রামটা, হলো। তারপরে কি থাকবে আমার স্টেটমেন্টটা, তারপরেই থাকবে, তারপরে থাকবে আমার স্টেটমেন্ট, স্টেটমেন্ট, এবং তারপরে থাকবে আমার কন্ডিশন, তারপরেই থাকবে আমার কন্ডিশন। তারপরে হচ্ছে আমার কন্ডিশনটা এরকম, এবং তারপরে কি হয়ে যাবে, তারপরে হয়ে যাবে আমার এন্ড। এইবার আমি যখন এখানে আসবো স্টেটমেন্ট থেকে কন্ডিশন হবে, কন্ডিশন যদি ফলস হয় তাহলে তো বেরিয়ে গেল, যদি কন্ডিশন যদি ফলস হয় তাহলে সেটা এন্ড হয়ে যাবে, কিন্তু কন্ডিশন যদি ট্রু হয় তাহলে সেটা আবারও স্টেটমেন্টের এখানে গিয়ে যাবে এবং বারবার স্টেটমেন্টটাকে প্রিন্ট করবে। তাহলে বুঝতে পারছো, তার মানে একবার যখন প্রোগ্রামটা স্টার্ট হচ্ছে একবার এসে কিন্তু এখানে একটা স্টেটমেন্টটাকে প্রিন্ট করাবে বা স্টেটমেন্টটাকে এক্সিকিউট একবার হলেও করবে, ঠিক আছে? এটা কিন্তু ভালো করে বুঝতে হবে, এটা কিন্তু স্টার্ট হয়ে ফার্স্টে স্টেটমেন্টটা থাকবে, তার মানে যে স্টেটমেন্টটা থাকবে সেটা একবার হলেও এক্সিকিউট হয়ে তারপর আমার কন্ডিশনটা চেক হবে, কন্ডিশন চেক হলো, কন্ডিশন যদি ফলস হয় বেরিয়ে যাবে, এন্ড হয়ে যাবে, কিন্তু যদি ট্রু হয় তাহলে আবার যাবে, আবার স্টেটমেন্টটাকে প্রিন্ট করাবে যতক্ষণ না ফলস হচ্ছে। এবং সেই ক্ষেত্রে আমার কি হবে, প্রথমে একবার কিন্তু অলরেডি আমার প্রিন্ট হয়ে যায়, তাহলে আমি যদি কন্ডিশনে দিই যে 5 বার প্রিন্ট করাতে হবে, তাহলে সেটা কিন্তু আমার আউটপুট হিসেবে আমি 6 বার প্রিন্ট পাবো, কারণ ডু ওয়াইলের ক্ষেত্রে ফার্স্টে আমার স্টেটমেন্টটা একবার প্রিন্ট হবেই, এবং এটাকে বাটন টেস্টিং লুপ অন্য বলেছে, একদম ঠিক। এছাড়াও বলা হয়, এছাড়াও এটাকে পোস্ট টেস্টিং লুপ বা তোমার এক্সিট কন্ট্রোল লুপ যা বলো, ঠিক আছে? এটা পোস্ট টেস্টিং, এক্সিট কন্ট্রোল, তোমার বটম টেস্টিং লুপ, এই ধরনের এগুলো নাম দেওয়া হয়, ঠিক আছে? মানে ডু ওয়াইল লুপকে বলা হয়। ওকে, এটুখানি ফ্লো চার্ট আশা করি তোমাদের বোঝানো হয়েছে। ফ্লো চার্টটা আশা করি বুঝতে পেরেছো। তাহলে এবার একটা সিনট্যাক্স দিয়ে বুঝি। তাহলে আমি একটা সিনট্যাক্স করি, সিনট্যাক্সটা করি। সিনট্যাক্সটা কিরকম থাকবে, ফার্স্টে থাকবে ডু, সেকেন্ড ব্র্যাকেট শুরু, এখানে হবে হচ্ছে স্টেটমেন্ট, স্টেটমেন্ট হলো, তারপরে ডু শেষ হয়ে যাবে, তারপরে শুরু হবে ওয়াইল, ওয়াইল, এবং ওয়াইলে কি থাকবে, কন্ডিশন থাকবে, এবং এখানে কিন্তু সেমিকোলন হবে। এই ক্ষেত্রে একটা লুপের ক্ষেত্রে কিন্তু লুপটা শেষ হওয়ার পর একটা সেমিকোলন দিতেই হবে, ঠিক আছে? একটা লুপের ক্ষেত্রে কিন্তু একটা সেমিকোলন দিতেই হবে। তোমরা বুঝতে পারছো কিনা বলো? প্রীতম বলছে কম্পিউটার অ্যাপ্লিকেশনে অবশ্যই সব আসবে, কম্পিউটার অ্যাপ্লিকেশনও আসবে, তোমরা দেখো ক্লাসটা। এবার তাহলে এটা বোঝাতে পারলাম যে প্রথমে ডু থাকবে, সেখানে স্টেটমেন্ট, তারপরে ওয়াইল দিয়ে কন্ডিশন। তাহলে একটা এক্সাম্পল করাই, তাহলে একটা এক্সাম্পল যদি করি, আমি দেখো শুধু ভিতরে ডু ওয়াইল লুপ মানে শুধু লুপটা দেখাচ্ছে, বাইরে যে স্ট্রাকচারটা অর্থাৎ সি প্লাস প্লাস ল্যাঙ্গুয়েজের যে স্ট্রাকচারটা সেটা তো সেমই থাকবে, তাই না? যে তোমার ইনক্লুড আইও স্ট্রিম দিয়ে যেটা হবে সেটা তো সেমই থাকবে, আমি শুধু লুপটা দেখাচ্ছি। ওকে, তাহলে একটা যদি এক্সাম্পল বলি, এক্সাম্পল যদি থাকে ধরো ডু, না এরকম না, ধরো এক্সাম্পলটা এখানে দিচ্ছি, ধরো ইন্ট মেইন দিয়ে আমার শুরু করতে হবে, ভ্যারিয়েবল ডিক্লারেশন আছে, তাহলে আমি ফার্স্টে লিখলাম ইন্ট মেইন ফাংশন, ঠিক আছে? তারপরে কি হবে, আমি একটা ভ্যারিয়েবল নিচ্ছি ইন্ট n ইকুয়ালস টু 1 বলে আমি একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম। এইবার আমি চাইছি যে প্রিন্ট করাবো যে 1 থেকে 10 এর মধ্যে আমি প্রিন্ট, তাহলে n আমি ফার্স্টে 1 নিয়ে নিলাম। এবার আমাকে কি করতে হবে, ডু করতে হবে, ডু করতে হবে, এবং ডু এর মধ্যে আমি কি লিখলাম, প্রিন্ট করাবো যেহেতু, তাহলে সি আউট, দেখো এখানে কি হলো, এখানে দেখো সি আউট আমি ইনভাইটেড কমা দিইনি, তার মানে এক্ষেত্রে কি হবে, পুরো মানটাই পুরো প্রিন্ট হয়ে যাবে, ঠিক আছে? মানটা প্রিন্ট হয়ে যাবে, অর্থাৎ শুধু আমি যদি ইনভাইটেড কমা দিই না তাহলে শুধু n প্রিন্ট হবে, কিন্তু আমি তো n চাইছি না, আমি তো n এর ভ্যালুটা প্রিন্ট করাতে চাইছি। তাহলে এখানে এবার তোমরা বলতে পারো তাহলে ভ্যালুটাই যখন প্রিন্ট করাচ্ছি তাহলে সি ইন কেন লিখলাম না? ইন লিখলাম না কারণ এখানে আমরা ইনপুট নেব না, এটা অটোমেটিক হবে 1 2 3 4 5 6 করে 10 অবধি একদম অটোমেটিকই প্রিন্ট হয়ে যাবে, আমি কোনো কিছু ইনপুট দেব না, বা টার্মিনালে গিয়ে বা যখন রান করবো সেখানে কোনো ইনপুট হবে না, সেই জন্য আমি এখানে সি আউট লিখলাম। আর স্ল্যাশ n মানে হচ্ছে নিউ লাইন, অর্থাৎ একের পরে আসবে 1 2 3 4 এরকম করে আসবে, পাশাপাশি আসবে না। আমি যদি এটা না লিখতাম তাহলে পাশাপাশি 1 2 3 4 প্রিন্ট হতো, কিন্তু আমি চাইছি পরপর প্রিন্ট হবে, তাই এরকম লিখলাম। এবার এখানে তো ডু তো কমপ্লিট হয়ে গেল, ডু কমপ্লিট। এবার কি আসবে, এবার আমার ওয়াইল লুপ আসবে, এবং সাথে এর সাথে একটু রয়েছে ধরো সি আউট, এবং এরপরে কি করতে হবে, যে এনটা রয়েছে সেটা প্লাস প্লাস করে বাড়তে থাকবে, হলো। এবং এইখানে আমার ডু লুপ শেষ। এবার আসবে আমার ওয়াইল লুপ, ওয়াইল, এবং ওয়াইলের কন্ডিশন থাকবে, কন্ডিশন হচ্ছে n নট ইকুয়ালস টু 10, কন্ডিশন কমপ্লিট। ব্যাস এইটাই হচ্ছে আমার প্রোগ্রাম শেষ। এবার ইন্ট মেনের আমি তোমার ব্র্যাকেট শেষ করে দিলাম, তাহলে এই যে ইন্ট এটার ব্র্যাকেট শেষ হচ্ছে এখানে এবং ডু এর ব্র্যাকেট শেষ হচ্ছে এখানে। ওকে, তাহলে দেখো এখানে কি হচ্ছে, ফার্স্টেই আমি নিয়ে নিলাম ইন্ট n ইকুয়ালস টু 1, n ইকুয়ালস টু 1 নিয়ে নিলাম, হলো। তারপরে কি হচ্ছে, প্রথমে nটা প্রিন্ট হবে,
তারপরে নিউ লাইন করে n প্লাস প্লাস হবে, অর্থাৎ বাড়তে থাকবে। প্লাস প্লাস মানে কি 1 করে ইনক্রিজ করা, এবং এটা ততক্ষণ চলতে থাকবে যতক্ষণ না n এর মানটা 10 অবধি আসছে, 10 এর সমান হচ্ছে, এবং ছোট যে লেস দেন ইকুয়ালস টু লেস দেন ইকুয়াল 10 হবে, ততক্ষণ আমার এটা প্রিন্ট হতে থাকবে। তাহলে এটা যখন আমার প্রিন্ট হবে তখন অ্যান্সার আউটপুটটা এইভাবে আসবে। আউটপুট এখানে আসবে হচ্ছে তোমার 1 2 3 4 5 6 7 8 9 10, একদম এই অবধি এসে তারপরে লুপ থেকে বেরিয়ে যাবে এইভাবে। এবং পরপর কেন হচ্ছে, কারণ আমি এখানে স্ল্যাশ এন নিয়েছিলাম নিউ লাইনের জন্য। ওকে, কারণ প্রত্যেকটা নতুন নতুন লাইনে হবে, পরপর হবে। আমি যদি নিউ লাইনটা না নিতাম তাহলে এরকম করে হতো। হলো, এই হয়ে গেল আমার ডু ওয়াইল লুপের সিনট্যাক্সটা। আশা করি বোঝাতে পেরেছি। নেক্সট দেখো, নেক্সট কি রয়েছে, নেক্সট একটা শর্ট কোশ্চেন রয়েছে তোমাদের, এবং যেটা এসছে তোমাদের এইচএস 2015 অর্থাৎ 2015 সালের একটা প্রশ্ন নিয়ে চলে এসেছি তোমাদের। দেখো, প্রীতম বলছে এবিটিএ সলিউশন অবশ্যই দেবো, অবশ্যই দেবো। পিন্টু বলছে ম্যাম আপনি কোথায় আছেন? কোথায় আছি মানে পড়াচ্ছি তোমাদের আবার কি। এইচএস 2015 সালের একটা প্রশ্ন, শর্ট প্রশ্ন। দেখো কি বলেছে, ইন সি প্লাস প্লাস দ্য এক্সট্রাকশন অপারেটর ইজ, অর্থাৎ এক্সট্রাকশন অপারেটর কোনটা এর মধ্যে, তোমরা বলো দেখি। রয়েছে তো, যারা যারা রয়েছে অবশ্যই বলো কোনটা হবে। বি বলছে, কিন্তু আমি যদি বলি সি, বি না, এটা হবে অ্যান্সার হয়ে যাবে হচ্ছে সি, আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে। এটা হচ্ছে আমাদের, দেখো এই জিনিসটা দেখো, প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজ পড়ি না কেন, যাই কোনো অপারেটরস গুলো কিন্তু আমাদের চিনতে হবে, ঠিক আছে। তো অপারেটরস বলেছে এক্সটেনশন, তাহলে এক্সটেনশন অপারেটর কি হয়ে যাবে, এটা হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার, যে এটা হচ্ছে আমাদের এক্সটেনশন অপারেটর। ওকে, এগুলো না, সি আউট এটাও হবে না, এটাও হবে না, এটাও হবে না, এটা হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। ওকে, তারপরে দেখো আরো একটা শর্ট কোশ্চেন আছে, বলেছে সি প্লাস প্লাস এ ক্লাস, মানে ইন সি প্লাস প্লাস এ ক্লাস ক্যান হ্যাভ, অর্থাৎ একটা ক্লাসের মধ্যে কি কি থাকে। আমরা তো জানি একটা ক্লাসের মধ্যে কি কি থাকে, বলো যারা রয়েছে কমেন্ট করো, আমি দেখি, অপেক্ষা করছি। কি কি থাকে বলো। আমি ফার্স্ট যখন ক্লাসের ডেফিনেশন পড়িয়েছি সেখানেই কিন্তু বলেছি যে একটা ক্লাসের মধ্যে কি কি থাকে, একটা ক্লাসের মধ্যে কি কি থাকে সেটা তখনই বলেছি। তো যারা আছে কমেন্ট করো, আমি দেখছি, বলো, আমি অপেক্ষা করছি। কারা কারা কমেন্ট করছো দেখি। অর্ণব, রিক, আইআইটি, আইআইটি এর কোনো নাম নেই। তো দেখো এটা ঠিকই বলেছো যে এ অপশনে কি রয়েছে, ডেটা রয়েছে, বি অপশনে রয়েছে ফাংশন, অপশন সিতে রয়েছে বোথ এ এন্ড বি, আর ডিতে রয়েছে নান অফ দিস। অবশ্যই আমরা যখন ক্লাসের ডেফিনেশন পড়েছিলাম তখন আমরা দেখেছিলাম যে একটা ক্লাসের মধ্যে কি কি থাকে, ডেটা থাকে এবং ফাংশন থাকে। যে ডেটাটা থাকে তাকে কি বলা হয়, মেম্বার ডেটা, এবং যে ফাংশনটা থাকে কি বলা হয়, মেম্বার ফাংশন বলা হয়, রাইট। তাহলে কি কি থাকবে, ডেটাটাও থাকবে, ফাংশনও থাকবে, তাহলে এটা হয়ে যাবে অ্যান্সার সি। সি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার, যেটা হবে এ এন্ড বি বোথ, রাইট। এটা হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার, ঠিক আছে। কবে পাবো ম্যাম এবিটিএ সলিউশন? এবিটিএ সলিউশন খুব তাড়াতাড়ি আসছে, কনসেপ্টগুলো আমরা আগে ক্লিয়ার করি, তারপরে আসছে আমরা এবিটিএ সলিউশন। ওকে, এইবার দেখো আসছে আমাদের আরেকটা প্রোগ্রামিং। প্রোগ্রামিং এ এসছে, দেখো এটা কি বলেছে, ফ্যাক্টোরিয়াল নাম্বার বের করতে হবে। বলেছে রাইট এ প্রোগ্রাম ইন সি প্লাস প্লাস টু ফাইন্ড আউট দ্য ফ্যাক্টোরিয়াল অফ গিভেন নাম্বার। আবার সেই গিভেন ইন্টিজার, গিভেন ইন্টিজার মানে কি, যেটা আমি ইনপুট হিসেবে নেব, অর্থাৎ আমার এক একবার রান করাবো, এক একটা নাম্বার দিয়ে আমাকে করতে হবে, অর্থাৎ ইনপুট নাম্বার নিতে হবে, তাই তো। আমি আগে থাকতে প্রোগ্রামে একটা নাম্বার সেট করবো না ফ্যাক্টোরিয়াল হিসেবে, আমাকে ইনপুট হিসেবে দিতে হবে, ইনপুট ইন্টিজার দিতে হবে, তাই তো। ওকে, হ্যাঁ এটা আগেও একটা এমসিকিউ তে দিয়েছিলাম, কারণ এটা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, এইচএস 2018 এই কোশ্চেনটা এসেছিল, এই কোশ্চেনটা
খুব ফ্যাক্টোরিয়াল নাম্বার, তারপরে রিভার্স নাম্বার, অড ইভেন, প্রাইম নাম্বার, এগুলো কিন্তু কমন কোশ্চেন, ঠিক আছে? এগুলো খুব কমন কোশ্চেন সি প্লাস প্লাস যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে, সেই জন্য আমি এটা রেখেছি, ঠিক আছে? তাহলে এটা আশা করি তোমরা জানো, ঠিক আছে? তাহলে দেখো কার কি কোশ্চেন আছে, করে ফেলো। প্রিয়াংশু বলছে ম্যাম একটা কোশ্চেন আছে, করে ফেলো।